এই ক্লাসটা আলোচনাটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, প্রথম কথা বলি, এখানে কিছুই নাই, স্বর্ণকুমারী দেবীতে কিচ্ছু নাই। জাস্ট এই দুটো মনে রাখলেই যথেষ্ট। একটা হচ্ছে গাঁথা, আর একটা হচ্ছে কবিতা ও গান। ওকে, তো এটা তো নর্মাল মনে থাকবে সবার। হুম, আর এটাও মনে থাকবে। আর কিছুই নেই এখান থেকে, এইখানে শেষ হয়ে গেল। ঠিক আছে, তো এর আলোচনাটা ইম্পর্টেন্ট, সুতরাং আলোচনাটা মনোযোগ সহকারে শুনবে। ঠিক আছে, দেখ, প্রথম কথা বলি, আজকে আমরা মহিলা গীতিকবির মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ গীতিকবিতার, সেটা হচ্ছে আমাদের স্বর্ণকুমারী দেবী, এই সম্পর্কে আলোচনা করব। তো দেখ, আলোচনার বিষয়টা হচ্ছে 19 শতকের মহিলা গীতিকবি সম্পর্কে। তার মধ্যে তোদের সিলেবাসে 3জন ব্যক্তি আছে। একটা হচ্ছে স্বর্ণকুমারী দেবী, একটা হচ্ছে কামিনী রায়, আর একটা হচ্ছে মানকুমারী দেবী। তাই তো, এই 3টে জায়গা আছে। আমরা আজকে করব স্বর্ণকুমারী দেবীর জায়গাটা। তো একটা কাহিনী ছোট্ট করে একটু বলে রাখি, সেটা হচ্ছে কি, আগের সময় দিকে যদি তোরা চলে যাস, বর্তমানটাকে ছাড়, বর্তমানে সবাই স্বাধীন। হ্যাঁ, কিন্তু আগের দিকে যদি চলে যাস, বর্তমানে দেখবি যে সকল মেয়েরা আছে আমাদের এই সমাজে, তারা প্রায় স্বাধীন, প্রায়। তারা কথা বলতে পারে, তারা বিরোধিতা করতে পারে, তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। হুম, কিন্তু আগেকার সময় কি সেটা হতো? হতো না, ঠিক না? তো দেখ, একটা সময় ছিল যখন বাংলা সাহিত্যের আঙ্গিনায় মেয়েরা খুব একটা দেখা দিত না। সমাজ তখনও তাদের ঘরের 4 দেওয়ালের ভেতরেই বেঁধে রেখেছিল। অর্থাৎ আগেকার সময় একটা মেয়ে মানেই পুরুষতান্ত্রিক সমাজের চাপে কোথাও না কোথাও সে নিচেই থেকে যেত। সে চাইলেও উপরে উঠতে পারত না। পুরুষের তৈরি যে কাঁচ ঘর, সেই কাঁচ ঘরেই মহিলারা তাদের সারাটা জীবন নিজেদের সংসার বেঁধে থাকত। তারা যদি চাইতো যে আমরা একটু বাইরে বেরোবো, আমরা কিছু লেখালেখি করব, সেই জায়গাটা কিন্তু হয়ে উঠতো না। কেন? কারণ সমাজ ওই সময়টাতে মেয়েদেরকে 4 দেওয়ালের ভিতরেই বেঁধে রাখত। কিন্তু তোরা সকলেই জানিস যে সময়ের গতি কখনো এক জায়গাতেই স্থির থাকে না। সময় পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হয়। সে নারী হোক, পুরুষ হোক, নারীর মেন্টালিটি হোক, পুরুষের মেন্টালিটি হোক, সমস্ত কিছু পরিবর্তন হয়। তো সময় এগোলো, সমস্ত কিছু বদলাতে শুরু করলো। সময়টা এলো 19 শতাব্দী বা 19 শতাব্দী। এই সময়ে নারীদের জীবনে একটা নতুন আলো ফুটে উঠল। এই কেন, আলোটা কেন ফুটছে নারীদের জীবনে? কেন এখানে টার্নিং পয়েন্ট ঘটছে মেয়েদের জীবনে? কারণ এই সময়টাতে আমরা অনেকজন যুগপুরুষকে দেখতে পাচ্ছি, যারা যুগের পরিবর্তন ঘটাচ্ছে, মহিলাদেরকে সাহস যোগাচ্ছে কিছু করার জন্য, প্রেরণা যোগাচ্ছে কিছু করার জন্য। তারা হচ্ছেন, তাদের মধ্যে অন্যতম আমরা বলতে পারি আমাদের সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা। তো এরা, অর্থাৎ এই যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা কি করছে না, মেয়েদের শিক্ষার পথ খুলে দিতে শুরু করছে। যখন
মেয়েদের শিক্ষার পথ এরা খুলে দিতে শুরু করছে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তখন এই বাংলার নারীরা বা বাংলার মহিলারা প্রথমবারের মতো বাইরের দুনিয়াকে দেখতে শিখছে। বাইরের দুনিয়া মানে আমি একটু ঘরের বাইরে উঁকি দিয়ে দেখলাম দু চারটা গাছপালা দেখা যাচ্ছে সেটা নয়। এই চার দেওয়ালের ভিতরে থাকা গণ্ডির বাইরে, যেখানে তারা স্বতন্ত্র, যেখানে তারা নিজেদের মৌলিকতা, নিজেদের মেন্টালিটি, নিজেদের সমস্তটা পরিবেশন করতে পারবে সমাজের সামনে, এবং সমাজ সেটাকে খুব আদরের সহিত গ্রহণও করবে এবং মহিলাদেরকে সম্মানও দেবে। তো যখন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেয়েদের জন্য শিক্ষার আলো খুলে দিতে শুরু করলো, তখন থেকে বাংলার নারীরা, বাংলার মহিলারা প্রথমবারের মতো বাইরের দুনিয়াকে দেখতে শিখল। প্রতিষ্ঠা হলো মেয়েদের জন্য বেথুন স্কুল, সেখানে মেয়েরা শিক্ষা লাভ করতে শুরু করলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 35টা মহিলা স্কুল করেছিল, তোরা জানিস আশা করি। পাশাপাশি আগেকার সময় বিধবা বিবাহ প্রচলিত ছিল, অর্থাৎ বিধবা বিবাহ বুঝতে পারছিস, বিধবা বিবাহ প্রচলিত ছিল না। পরবর্তী সময় বিধবা বিবাহ প্রচলিত হলো। কারো স্বামী যদি মারা, হয়তো মনে কর আগেকার সময় তো বুড়াগুলার সাথে বিয়ে হতো, হয়তো দেখবি কেউ 60 বছরের বিয়ে করে নিল একজন 18 বছরের যুবতী নারীকে। এই বেটার আয়ু আর কতদিন থাকবে? হ্যাঁ, বড় জোর 7 বছর। আর এই 7 বছরে সে কি করবে? এর জীবনটা তো অন্ধকার। কিন্তু এই যখন মারা যাচ্ছে, তখন এই মেয়েটার তার জীবনের রূপ, রস, গন্ধ, যৌবন সমস্ত কিছু যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কেন? কারণ সে পরবর্তী সময়ে আর বিয়ে করতে পারবে না। শুরু হলো বিধবা বিবাহ প্রথা, যে না, বিধবারাও বিয়ে করতে পারে, ওর স্বামী যদি মারা যায় তাহলে সেও এই যে ছোট্ট ছোট্ট পরিবর্তন নারীদের জীবনে। বিধবা বিবাহ টার্গেট কোথায়? নারীই তো। বিধবা কে হয়? নারীরা হয়। নিজেদের স্বামী যদি মারা যায় তাহলে তার জীবনে অন্ধকার আসে। আর অন্ধকারটা শুধু মাত্র যে স্বামী মারা গেল সেটার জন্য নয়, মেয়েটা যদি বয়স কম হয় তাহলে তার জীবনে অন্ধকার স্কোয়ার হয়ে যায়, কারণ সে আর বিয়ে করতে পারবে না। তার পুরো জীবনটাই পাথরের মতো হয়ে যাবে। সেখানে যে সে পড়ে থাকবে একটা জায়গাতে, কিন্তু সেখানে নিঃশ্বাস প্রশ্বাস চললেও তার দেহের মধ্যে কোনো জীবন থাকবে না। এই যে এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা পরিবর্তন ঘটছে, যে না, বিধবা বিবাহ এবার প্রচলিত হবে, মেয়েরাও বিয়ে করতে পারবে, মেয়েরা শিক্ষার আলো দেখতে পারবে, মেয়েরা পড়াশোনা করতে পারবে, মেয়েরা নিজেদের সমস্ত কিছু একটা পুরুষের মতোই কাজ করতে পারবে। তাহলে এই যে একটা পরিবর্তন, এই যে ছোট্ট ছোট্ট পরিবর্তন, এই ছোট্ট ছোট্ট পরিবর্তনের মধ্য দিয়েই নারীদের জীবন ধীরে ধীরে, ভালো করে মার্কিং কর, অন্তর্মুখী থেকে বহির্মুখী হয়ে উঠতে শুরু করলো। অন্তর্মুখী থেকে বহির্মুখী দিকে যেতে শুরু করলো, যেখানে চার দেওয়ালের গণ্ডির ভিতরে নারীরা তাদের জীবন কাটানোর একটা জায়গা ছিল, যেখানে অর্থাৎ অন্তর্মুখী, সেই জায়গা থেকে তারা বাইরের জগতের দিকে বেরোতে শুরু করলো। যখন শিক্ষার আলোটা তাদের কাছে এসে ধরা দিল, তারা শুধু সংসারেই নয়, সাহিত্যেও নিজেদের কথা এবার বলতে শুরু করল। অবশ্যই যখন একজন ব্যক্তি তার ওই শিকল পরা জীবনটা থেকে বেরিয়ে আসবে, তখন সে তার বিভিন্ন ধরনের মেন্টালিটি পোষণ করতে পারে, তার নিজস্ব ক্রিয়াকলাপের মধ্য দিয়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পদক্ষেপ গ্রহণ করতে পারে।
তো মেয়েদের জীবনে যখন শিক্ষার আলোটা ধরা দিল, তখন মেয়েরা শুধু নিজের সংসারটাকেই যে আরো গভীরভাবে আলোকিত করলো সেটা নয়, তারা ধীরে ধীরে সাহিত্য জগতেও নিজেদের কাজ করতে শুরু করলো, সাহিত্য জগতেও নিজেদের অবদান রাখতে শুরু করলো। আর এই সময়টাতেই একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এ আরো নারী সমাজকে আরো বেশি করে কি উজ্জীবিত করেছিল, আরো বেশি করে প্রাণবন্ত করে তুলেছিল, আরো বেশি করে তাদের হৃদয়ের ভিতরে শক্তি জগিয়েছিল যে তোমরা নারী হতে পারো, কিন্তু তোমাদের তোমরাও কোনো দিক দিয়ে কোনো কিছু কম না। কেন? কারণ মাইকেল মধুসূদন ওই সময়টাতে লিখছে বীরাঙ্গনা কাব্য। আর বীরাঙ্গনা কাব্যের মধ্যে প্রত্যেকটা নারী একজন বীর নারী। তারা তাদের ভিতরে কোনো ওই খুন্তি নামক অস্ত্র বল কিংবা অন্যান্য যে অস্ত্র, যে ছুরি নিয়ে নিল বা অন্য কোনো কিছু করলো, একজন মানুষের সাথে তাকে মেরে দিল, কেটে দিল, ফেলে দিল, এই ধরনের কিছু নয়, ওই দিক দিয়ে বীর নয়। তারা নিজের মুখের মধ্য দিয়ে, নিজের কথার মধ্য দিয়ে তাদের বীরত্বটা ফুটিয়ে তুলেছিল। সেটা মাইকেল মধুসূদন দত্তের যে বীরাঙ্গনা কাব্য, সেই বীরাঙ্গনা কাব্যের মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে, যেমন তারা, শকুন্তলা, কেকই, এই যে ক্যারেক্টারগুলো, যেমন সোমের প্রতি তারা বল, দুষ্মন্তের প্রতি শকুন্তলা বল, এই যে এক একটা ক্যারেক্টার, মহিলা ক্যারেক্টারগুলো, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করলো। তোরা জনা পত্রিকা পড়েছিস আশা করি, পড়েছিস 11-এ? হ্যাঁ স্যার। সেখানে জনা কিন্তু চুপ দিয়ে থাকেনি তার স্বামীর ক্রিয়াকলাপ দেখে। তার পুত্রকে যখন অর্জুন হত্যা করছে, সেই হত্যাটা বিধি নিয়ম অনুপাতেই ছিল, যে যদি অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে যে আটকাবে এবং অশ্বটা যে ছাড়বে, সে কিন্তু তাকে হত্যা করবে, যে আটকাবে তাকে। তো জনার পুত্র আটকে ছিল এবং অর্জুন তাকে হত্যা করেছিল। তো একটা সময় দেখা যাচ্ছে নীলধ্বজ, সে কি করছে, অর্জুনকে বা অর্জুনের বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে, ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে, তাকেই তার নিজের রাজদরবারে নিয়ে এসে অতিথি জ্ঞানে সেবা করছে। আর সেই অতিথি জ্ঞানটা এমনভাবে পরিবেশনা হচ্ছে যেন তাকে ভগবান রূপে সে পুজো করছে, এবং তার কানে মিষ্টি মিষ্টি কথাবার্তা যেন বলছে। এগুলো জনা বলছে, বলছে হে রাজা নীলধ্বজ, বলছে আজকে আজকে যে তোমার পুত্রকে হত্যা করলো, দেখ কথাটা দেখ, আজকে যে তোমার পুত্রকে হত্যা করলো, তুমি তাকেই তোমার নিজের প্রাসাদে নিয়ে এসে তুমি অতিথি জ্ঞানে সেবা করছো। হ্যাঁ, তুমি আবার তার কানে মিষ্টি মিষ্টি কথা বলছো। এটাই কি তোমাকে সাজে? এটাই কি তোমার ক্ষত্রিয় ধর্ম? এটাই কি তোমার ক্ষত্রিয় কর্ম? যেখানে তুমি প্রতিশোধ না নিয়ে তুমি তাকে নিয়ে সেবা করছো, এটা কি তোমার কর্ম? হুম? তারপরে বলছে, বিরক্ত লাগেনি তোরে কারো? না স্যার। একটু শুনবি। না স্যার। তারপরে আবার বলছে, বলছে পরবর্তী সময়ে আমি কি শোনাবো? আরো যারা ক্ষত্রিয়রা আসবে, তারা যখন আমাদের এই কাহিনীগুলো শুনবে, যে একজন ক্ষত্রিয় হয়ে সে যে তার পুত্রকে হত্যা করলো, সেই তাকে অতিথি জ্ঞানে সেবা করছে তার বিরুদ্ধে কোনো স্টেপ না নিয়ে, হুম, লোক হাসবে না? বলছে ঠিক আছে, তুমি যাও, তুমি তার সাথে চলে যাও, কোনো সমস্যা নাই, আনন্দে তুমি চলে যাও।
আমিই না হয় এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, আমি তো আর সহ্য করতে পারবো না। তারপরে শেষে বলছে নীলধ্বজ, বলছে তুমি তোমার ওই পরম অতিথি জ্ঞানে তুমি যাকে সেবা করছিলে যাও, তুমি তার প্রাসাদে যাও, কিন্তু যখন তার প্রাসাদ থেকে তুমি তোমার নিজের প্রাসাদে ফিরে আসবে, আর আসার পরে যখন তুমি আমার নাম ধরে ডাকবে, জনা তুমি কোথায়, জনা জনা, তখন তুমি আর আমার উত্তর শুনতে পাবে না, তখন তুমি শুনতে পাবে আমার এই প্রতিধ্বনি। অর্থাৎ তুমি যখন আমাকে ডাকবে, তখন আমি আর কথা বলবো না, তুমি তোমার নিজের সুর তুমি নিজেই শুনতে পাবে, আর সেই সুরটা দেবে দেওয়াল। অর্থাৎ যখন জনা জনা বলে ডাকবে, তখন সে ওটাই শুনতে পাবে প্রতিধ্বনি রূপে। কারণ ওই যে চার দেওয়াল ঘর, প্রাসাদ, সে প্রাসাদ থেকেই তার নিজের প্রতিধ্বনিটা আসবে, জনা জনা শুনতে পাবে, কিন্তু তখন সে আর জনাকে পাবে না। তাহলে দেখ, এই যে সরাসরি একটা কথাবার্তা, এই যে একটা, মানে কি বলবো, এই যে বীরের মতো একটা কথাবার্তা, সে যে ভুল করছে তাকে দেখাচ্ছে বিষয়টা, আগেকার সময় কি মহিলারা পারতো? পারতো না। আগেকার সময়েরা মহিলারা যদি পুরুষদের বিরুদ্ধে কথা বলতো, তাহলে হয়তো তাদের কি অবস্থা করতো পুরুষেরা, তাদের জানা নেই, হয়তো আমাদের কল্পনার বাইরে। বর্তমানেও এরকম দেখা যায়, অনেক পুরুষ থাকে নিজেদেরকে বিশাল বড় ষাঁড় মনে করে, কিন্তু তারা হয়তো জানেই না যে এই সমাজে তার যতটা ভূমিকা, একটা মহিলা বা মেয়ের ঠিক ততটাই ভূমিকা। সে যেমন তার নিজের সংসারকে এগিয়ে নিয়ে যায়, মহিলাটাও ঠিক সেইভাবেই সংসারকে এগিয়ে নিয়ে যায়, তাই না? অর্থাৎ ওই যে কথাই আছে না, যে সংসার সাজানোর উপাদানগুলো পুরুষ সংগ্রহ করে, কিন্তু সংসারটাকে সাজায় নারী বা মহিলা। তাহলে একটা পুরুষ যদি সংসার সাজানোর উপাদানগুলো নিয়ে চলে আসে, আর যদি নারীটা না থাকে, তাহলে কি সংসারটা সাজবে রে? বল, সাজবে কি আদৌ? কে সাজাবে? মনে কর আমার বাড়িতে কেউ নেই, একজন আছে, হয়তো ধর সে হাঁটতে চলতে পারে না, এরপর আমার মামা বাড়ি থেকে অনেকগুলো টুনি বাল্ব এনে দিল তার সামনে রেখে, না দীপাবলি তুমি আলো জ্বালাবে, আর তারা দিয়ে চলে গেল। সত্যি করে বলতো, সে কি পারবে জ্বালাতে? সে কি পারবে সাজাতে ঘরটা? কি রে, আমার কথাগুলো শোনা যাচ্ছে? পারবে কি? না স্যার পারবে না। পারবে না। না ঠিক স্যার। সেই রকমই একটা ব্যাপার। তো এই যে বীরাঙ্গনা কাব্যে মাইকেল মধুসূদন দত্ত এই মেয়েদেরকে নিয়ে, এই নারীদেরকে নিয়ে যে বীর ধরনের কথা উচ্চারণ করিয়েছে, সেটা ওই সময়ের প্রত্যেকটা মহিলাদের জন্য ব্রহ্মাস্ত্র রূপে সাবিত হয়েছে, ব্রহ্মাস্ত্র রূপে গ্রহণযোগ্য হয়েছে। তারা সেখান থেকে সাহস পেয়েছে, মহিলাদেরকে সাহস জুগিয়েছে। অর্থাৎ বীরাঙ্গনা কাব্যের মধ্য দিয়ে বীর বা নারীরা যেন একটা নতুন সাহস পাচ্ছে নিজেদের বীরত্বকে দেখানোর জন্য। যদি তোরা সোমের প্রতি তারা পড়িস, পরবর্তী সময় তোদেরকে পড়তে হবে সোমের প্রতি তারা। সেখানে সোম হচ্ছে তারার গুরু, সে তার প্রেমে পড়ে যাচ্ছে, কিন্তু পরবর্তী সেই সময় তার ওই প্রেমটাকে বাঁচানোর জন্য সে বহু কিছু করেছে। তারার প্রেম, তারার বেদনা, আত্মসম্মান, সে সব কিছু নিয়েই কিন্তু কথা বলেছে সেখানে, একটা বীর নারীর মতো। আর যখন নারীরা কথা বলে বীরত্বের সহিত, তখন শুধু নারীরা গৃহলক্ষ্মীই থাকে না, তাদের ভিতরে
একটা চিন্তাশীল কাজ করে, একটা অনুভূতি কাজ করে, অর্থাৎ তারা তখন চিন্তাশীল ব্যক্তি হয়ে ওঠে, অনুভূতিশীল ব্যক্তি হয়ে ওঠে। বুঝতে পারছিস বিষয়টা আমি কি বলতে চাইছি? আর এই যে ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো যেটা আসছে সেগুলো আমাদের স্বর্ণকুমারী দেবী নিয়ে আসছে বল, তা মানকুমারী আমাদের মানকুমারী বসু নিয়ে আসছে, কামিনী রায় নিয়ে আসছে। এদের জায়গাগুলোতে আমরা ওই বিষয়গুলো দেখতে পাচ্ছি। ওরা সাহিত্য জগতে অনেক অবদান কিন্তু রেখেছে। বুঝতে পারছিস জায়গাটা? হ্যাঁ স্যার। তারপরে তোরা যদি নর্মাল এর সূত্রপাতটা দেখিস 19 শতকের জায়গাতে মহিলা গীতিকবিদের, তাহলে কি বলবো, 19 শতকের মাঝামাঝি থেকেই আমাদের এই বঙ্গদেশে বা আমাদের এই বাংলাতে মহিলারা কবিতা লিখে ছাপার অক্ষরে প্রকাশ করতে শুরু করছে। 1856 সালে কৃষ্ণ কামিনী দাসী প্রথম প্রকাশ করছে তার কাব্য চিত্ত বিলাসিনী। এই বইটি যখন প্রকাশ হচ্ছে তখন ঈশ্বরচন্দ্র গুপ্ত নিজে সংবাদ প্রভাকর পত্রিকায় তার প্রশংসা করছে। তাহলে এই যে একটা মহিলাকে প্রশংসা করা হচ্ছে কিছু করার জন্য, মহিলাটা কিছু করেছে এবং বিখ্যাত একজন সাহিত্যিক সে প্রশংসা করছে তার নিজের পত্রিকায়, এটা বিশাল বড় একটা অবদান সাহিত্যের জগতে। এবং এটা হচ্ছে পরবর্তী যে নারীগুলো আছে বা যারা দেখছে তাদের জন্যও কিন্তু একটা প্রেরণা। তারপর ধীরে ধীরে আরো অনেক নাম উঠে আসছে, আরো অনেক মহিলা কবি উঠে আসছে, যেমন আনন্দমোহিনী দাসী, যিনি 1858 সালে সংবাদ প্রভাকরে লিখেছিল স্বামী বিরহে ভরা এক দীর্ঘ কবিতা। তারপরে আসছে ঠাকুরানী দাসী, এ একজন বিধবা নারী যিনি নিজের ব্যথা বেদনা তার ক্ষোভ তার কবিতায় প্রকাশ করেছে এবং প্রশংসাও অর্জন করেছে সমাজে। এরপর ধীরে ধীরে আরো অনেক নারী কণ্ঠ ভেসে আসছে। হ্যাঁ, এইভাবে আমাদের গীতি কবিতার ধারায় মহিলাদের অবদান ছড়িয়ে পড়ছে। আর অনেক গীতি কবিতা উঠে আসছে বাংলা সাহিত্যের জগতে, বা গীতিকবি উঠে আসছে, মহিলা গীতিকবি উঠে আসছে বাংলা সাহিত্যের জগতে। তাদের মধ্যে গিরীন্দ্র মোহিনী দাসী একজন, কামিনী রায় একজন, মানকুমারী বসু একজন, স্বর্ণকুমারী দেবী একজন, নগেন্দ্রবালা মুস্তাফি সরস্বতী একজন, প্রমীলা নাগ একজন, ষোড়শীবালা দাসী একজন, জ্ঞানেন্দ্র মোহিনী একজন। এরকম অনেক মহিলা কবি বা মহিলা গীতি কবি বাংলা সাহিত্যের জগতে কিন্তু উঠে আসছে। তো তাদের মধ্যেই একজন ব্যক্তি হচ্ছে আমাদের এই স্বর্ণকুমারী দেবী, যাকে নিয়ে আজকে আমরা পড়ব। বুঝতে পারলি জায়গাটা মোটামুটি? প্রাথমিক আলোচনা শোনা গেল, বোঝা গেল রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা হচ্ছে নর্মাল প্রাথমিক আলোচনা, ঠিক আছে? পড়ে দেখ। তো এই স্বর্ণকুমারী দেবী জন্মগ্রহণ করছে আমাদের 1855 খ্রিস্টাব্দে এবং মারা যাচ্ছে 1932 খ্রিস্টাব্দে। ঠিক আছে, একটু মনে রাখিস, পরীক্ষাতে আসবে না যদিও, এই সালগুলো আসে না, তো মনে রাখার দরকার নেই সেভাবে, পরবর্তী সময় কাজে লাগবে এগুলো। তো দেখ, এই ব্যক্তিটা 1855 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ঠাকুর পরিবারের একজন সদস্য আমাদের স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড়। বুঝতে পারছিস?
অগ্রজা মানে যে আগে জন্মগ্রহণ করে। অগ্রজ ছেলের ক্ষেত্রে আর অগ্রজা মেয়ের ক্ষেত্রে। অগ্রজা মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ আর অগ্রজ মানে হচ্ছে পুংলিঙ্গ। ঠিক আছে, তো অগ্রজা মানে হচ্ছে যে আগে জন্মগ্রহণ করছে যে মেয়েটা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় এবং এই যে দেবেন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, দেবেন্দ্রনাথ ঠাকুরের 10তম সন্তান আর 4র্থতম কন্যা। এটা চাইলে মনে রাখতে পারিস। 4র্থতম কন্যা হচ্ছে আমাদের স্বর্ণকুমারী দেবী। ওকে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি জন্মগ্রহণ করছে 1855 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তো এখন বিষয়টা হচ্ছে, তোরা সকলেই জানিস যে ঠাকুর পরিবারের সাংস্কৃতিক পরিবেশের কথা। অর্থাৎ ঠাকুর পরিবারে বা ঠাকুর পরিবারের সাংস্কৃতিক পরিবেশে ছোটবেলা থেকেই এই স্বর্ণকুমারী দেবী তার মন, সুর, ছন্দ আর সাহিত্যের সঙ্গে খেলা করত। কারণ দেখ, এই যে ঠাকুর পরিবার, এই ঠাকুর পরিবারে বিভিন্ন ধরনের কবিতার আয়োজন হতো, বিভিন্ন ধরনের নাটকের আয়োজন হতো, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু লাগাতার লেগেই থাকতো। আর এই যে একটা অনুষ্ঠানের মতো সাহিত্য জগৎকে কেন্দ্র করে সাহিত্যের বিষয় যে ঠাকুর পরিবারে বারে বারে আলোচিত হতো, সেই জায়গা থেকে আমাদের বড় হয়েছে স্বর্ণকুমারী দেবী। সে কারণে একটা সময় এই বিষয়গুলো স্বর্ণকুমারী দেবীর মধ্যেও লক্ষ্য করা গেছে। বুঝতে পারছিস জায়গাটা কি বলছি? কারণ দেখ, আমরা সকলেই জানি যে এই ঠাকুর পরিবারে গান হতো, নাটক হতো, সাহিত্য আলোচনা হতো, সব কিছুই চলত। এই সমস্ত দেখে দেখেই স্বর্ণকুমারী দেবী বড় হয়েছে। তাই স্বর্ণকুমারী দেবীর সাহিত্যের প্রতি টানটা ছিল জন্মগত। বুঝতে পারছিস? আর যদি বলা হয় যে তার এই সাহিত্য জগতে প্রেরণা সে কিভাবে ঢুকছে, তাহলে আমরা বলতে পারি এর দুটো ক্ষেত্র। একটা হচ্ছে এই যে ঠাকুর পরিবারের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যের জায়গাটা বা সাংস্কৃতিক ঐতিহ্যের জায়গাটা, যেখানে বারে বারে নাটক, গান, সাহিত্য আলোচনা লেগেই থাকতো, সেটার প্রভাব। আর অন্যদিকে দুজন প্রভাবশালী ব্যক্তি, ঠাকুর পরিবারের খুব সম্মানীয় একজন ব্যক্তি, ঠাকুর পরিবারের প্রত্যেকজন যাকে সম্মান করত, বিহারীলাল চক্রবর্তী এবং অক্ষয় চন্দ্র চৌধুরী। এই দুজনেই ছিল বাংলা গীতি কবিতার প্রভাবশালী ব্যক্তি। তো এই দুইজন কবির ভাবপ্রবণতা ও মাধুর্য আমাদের স্বর্ণকুমারী দেবীর গীতি কবিতার ভাষা ও সুরকে অনেকটা গড়ে তুলেছিল। কারণ এই দুজন ব্যক্তির প্রভাব স্বর্ণকুমারী দেবীর বিভিন্ন কবিতাতে কিন্তু ফুটে উঠেছে। লক্ষ্য করা যায় স্বর্ণকুমারী দেবীর কবিতাগুলোতে বা কাব্যগুলোতে আমাদের এই অক্ষয়চন্দ্র চৌধুরী এবং বিহারীলাল চক্রবর্তীর প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। তো এই স্বর্ণকুমারী দেবীর কবিতাগুলোতে তিনি দেখিয়েছেন নারীদের জীবন, প্রেম, অনুভূতি, হৃদয়ের উচ্ছ্বাস। তিনি নারী জীবনের গভীর স্নেহ, মমতা এবং নীরব যন্ত্রণা গুলোকে খুব সহজ এবং কোমল ভাষায় প্রকাশ করেছেন। এই স্বর্ণকুমারী দেবীর কবিতার যে মাধুর্য, যে সুন্দরতা, সেই মাধুর্য বা সুন্দরতাকে তুলনা করা হয় বা তুলনা করা হতো শরতের শিশুর বিন্দুর সঙ্গে,
কার সাথে? না শরতের শিশির বিন্দুর সঙ্গে। কেন? কারণ যেমন শিশির যেটা ভোরে পড়ে সেটা যেমন হুম ঠান্ডা, হুম, তেমনি তার কবিতাও খুব সহজ, স্বচ্ছ, হৃদয়গ্রাহী, মনকে নাড়া দেওয়ার মতো। সে কারণে তার কবিতার মাধুর্যকে বা তার কবিতার সৌন্দর্যকে শরতের শিশির বিন্দুর সাথে তুলনা করা হতো। তোরা একটু পরে পড়বি যে তার বিখ্যাত দুটো কাব্য আছে, একটা হচ্ছে গাঁথা 1890, আর একটা হচ্ছে কবিতা ও কাহিনী 1895। তো তার বিখ্যাত কবিতা, কবিতা ও গান, এখানে সে নিজে লিখেছিল যে শরতের হিম জোছনায় নিশিথিনী আকুল নয়নে চায়, বহুদিন পরে যেন পেয়েছে প্রণয়ী জলে। তো এই যে নিশিথিনী বা রাত্রির নারী যেন কবি নিজেই এখানে, বা নিশিথিনী বা রাত্রির নারীর যে প্রতিরূপ, সেই প্রতিরূপটা কবি নিজেই যেন এখানে, যিনি দীর্ঘ অপেক্ষার পর পরবর্তী সময়ে আবার প্রেমের আলোয় সিক্ত হয়েছেন। অর্থাৎ নর্মালভাবে তোরা ধরে নিতে পারিস এখানে যে স্বর্ণকুমারী দেবীর যে সকল কবিতা, সেই কবিতাগুলোর মধ্যে তিনি নারীদের হয়ে কথা বলেছেন, তিনি প্রকৃতি সম্পর্কে কথা বলেছেন, অর্থাৎ প্রকৃতি সম্পর্কে, তিনি নারীর প্রেম সংকট সম্পর্কে কথা বলেছেন, তিনি নারীর বেদনা সম্পর্কে কথা বলেছেন, তিনি নারীর অনুভব সম্পর্কে কথা বলেছেন, অর্থাৎ নারী সম্পর্কিত সমস্ত কিছুই আছে। স্বর্ণকুমারী দেবীর ক্ষেত্রে একটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট হয় লং কোশ্চেনের জন্য, কারণ নারীদের জন্য স্বর্ণকুমারী দেবীর অবদান অনেকখানি, সেটা একটু পরে আলোচনা করছি। সেই দিক দিয়ে প্রশ্ন তোদেরকে দিতেই পারে যে স্বর্ণকুমারী দেবী বা নারীর কল্যাণের জন্য স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো। তো সেটা শেষের দিকে আমি একটু আলোচনা করতেছি। এই জায়গাটা বুঝতে পারলি? এইটা একটু মনে রাখবি, জন্মস্থান কোথায় এটা একটু মনে রাখবি, কারণ স্বর্ণকুমারী দেবী ঠাকুর পরিবারের সাথে যুক্ত। বোঝা গেল জায়গাটা? বুঝতে পারলি রে? হ্যাঁ স্যার। আচ্ছা পত্রিকার সম্পাদক, এই দুটো পত্রিকা সম্পাদনা করেছিল, খুব ইম্পর্টেন্ট। একটা 1877 সালে ভারতী পত্রিকা সম্পাদনা করছে, অর্থাৎ স্বর্ণকুমারী দেবীর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে ভারতী পত্রিকা 1877-এ। এটা একটু ভালো করে মনে রাখিস, ঠিক আছে? এছাড়াও বালক নামে একটা কিশোর পত্রিকা তার ছিল, তো এটা ইম্পর্টেন্ট ভারতী পত্রিকাটা। তো সেক্ষেত্রে এটা মনে রাখিস, পরীক্ষাতে আসার চান্স আছে, খুব ইম্পর্টেন্ট হতে পারে পরীক্ষার জন্য, ঠিক আছে? ক্লিয়ার? কাব্য পরিচয়ের জায়গাতে যদি আমরা চলে যাই তাহলে তোরা লক্ষ্য করবি যে এর দুটো কাব্যই শ্রেষ্ঠ, হ্যাঁ, শ্রেষ্ঠ জায়গা অধিকার করেছে, এবং এই দুটো কাব্যর জন্য সে একটু নাম টাম কামিয়েছে, জনপ্রিয় হয়েছে এই দুটো কাব্য। সেটার মধ্যে একটা হচ্ছে গাথা, সেটা 1890 প্রকাশিত হচ্ছে, আর একটা হচ্ছে কবিতা ও গান 1895। জাস্ট এই দুটো মনে রাখি সেখান থেকে। বসন্ত উৎসবটা অত ইম্পর্টেন্ট নয়, প্রাথমিক জায়গায় 1879-তে, তো ওটা না মনে রাখলেও চলবে। ইম্পর্টেন্ট হচ্ছে সুকুমার সেন, এই মন্তব্যটা ইম্পর্টেন্ট। সুকুমার সেন স্বর্ণকুমার দেবীকে বলেছিল 19 শতকের শ্রেষ্ঠ লেখিকা, ঠিক আছে? প্রশ্ন দিতে পারে এখান থেকে যে 19 শতকের শ্রেষ্ঠ লেখিকা স্বর্ণকুমারী দেবী, মন্তব্যটা কে করেছিলেন? ওর দুটো কাব্যের নাম লেখো বা কাব্যগ্রন্থের নাম লেখো। তখন উত্তর হবে 19 শতকের শ্রেষ্ঠ লেখিকা বলেছেন সুকুমার সেন। কাকে? স্বর্ণকুমারী দেবীকে। এবং তার দুটো কাব্যগ্রন্থ হচ্ছে গাঁথা
এবং কবিতা ও গান দিতে পারিস, কিংবা বসন্ত উৎসব দিলেও দিতে পারিস। জাস্ট এইটুকুই, আদারওয়াইজ এখানে কিছু নেই এর ভিতরে। হ্যাঁ, গাঁথা কবিতা বললাম, এখানে দেখ এই যে গাঁথা ও কবিতা ও গান এই দুটো জনপ্রিয় হয়েছিল, যেটা 1880-তে প্রকাশিত। 1880 নয়, এটা 90 হবে। হ্যাঁ, 1890-এ প্রকাশিত হচ্ছে গাঁথাটা। কবিতা ও গান 1895-এ প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, এই কবিতা ও গান এর ভিতরে খণ্ড কবিতাও আছে এবং গান। এটা একটা গানের, কবিতা ও গানের সংকলন, যেখানে কবিতাও আছে এবং গানও আছে। সে অনেকগুলো গানও লিখেছিল, যেটা 1895 ইয়ের মানে কি বলবো প্রকাশিত। আর এখানে স্বর্ণকুমারী দেবীর কবিতার বৈশিষ্ট্য যদি আসে 2 নাম্বার করে, সেই জন্য এটা অ্যাড করা আছে। তো এটা একটু দেখে নিস। তো দুজন ব্যক্তিকে মনে রাখলেই যথেষ্ট, একটা বিহারীলাল আর একটা আমাদের অক্ষয় চৌধুরী। অক্ষয় চন্দ্র চৌধুরী হবে এটা। তো এই দুইজন ব্যক্তিকে মনে রাখলেই যথেষ্ট, কারণ ঠাকুর পরিবারের প্রিয়জন এই দুজন ব্যক্তিই ছিল, এবং এই দুজন ব্যক্তি ওর জীবনে অনেকটা প্রভাব বিস্তার করেছিল সাহিত্যের জগতে আসার জন্য। তো দেখ, ঠাকুর পরিবারের প্রিয়জন অক্ষয়চন্দ্র চৌধুরীর অনুসরণ লক্ষিত হয় তার কবিতায়। স্বর্ণকুমারী দেবী অক্ষয়চন্দ্র চৌধুরীর যে কবিতাগুলো আছে সেগুলোকে অনুসরণ করে তার কবিতা লিখেছে, এবং ছন্দের ক্ষেত্রে যদি দেখি তাহলে বিহারীলাল বাবুকে সে বারে বারে অনুসরণ করেছে। এই দুটো পয়েন্ট হবে এখান থেকে। আর তার মূল সুর, মানে কবিতাগুলোর মূল সুর হচ্ছে বিষাদ। হ্যাঁ, যেটা হচ্ছে বেদনা, দুঃখ, যন্ত্রণা, নারীদের হয়ে কথা বলেছে সেই জায়গাটা। তো মোটামুটি এখান থেকে তোরা এই 3টে পয়েন্টেই লিখে দিস, যদি 2 নাম্বার আসে। যদি আসে তো এই পয়েন্টটা একটু মনে রাখবি এখান থেকে। গাঁথা আর কবিতা ও গান, গাঁথা 1890, এটা 1895, এই দুটো একটু মনে রাখিস এখান থেকে। আর এই যে ভারতী পত্রিকা যে তার দ্বারা প্রকাশিত হচ্ছে, তার সম্পাদনায় 1877, এটা একটু মনে রাখিস, ঠিক আছে? এবং সে ঠাকুর পরিবারেরই একজন ব্যক্তি, দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থতম কন্যা, ঠিক আছে? আর রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজা, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি। বোঝা গেল রে জায়গাটা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা স্যার। হচ্ছে এইটুকু জায়গা। তো নারীর জায়গাটা তো পিপিটিটাতে দেওয়া নেই রে, নারীর অবদানের জায়গাটা তো পিপিটিতে এটাই করিনি। আচ্ছা, আমি যদি মুখে বলি তোরা বুঝতে পারবি? হ্যাঁ স্যার। হুম? হ্যাঁ স্যার। কারণ দেখ, নারী কল্যাণে মানে কি বলবো, নারীদের হয়ে বহু কিছু কাজ করেছে। হ্যাঁ, সেই জন্য না স্বর্ণকুমারী দেবী সম্পর্কে 5 নাম্বারের একটা প্রশ্ন আসতে পারে, যে নারী কল্যাণের কাজে স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো। কেননা নারী কল্যাণের জায়গা থেকে যদি দাঁড়িয়ে তোরা লক্ষ্য করিস, তাহলে স্বর্ণকুমারী দেবীর অবদান মারাত্মক ধরনের। ঠিক আছে, তো সেখান থেকে একটু 5 নাম্বারের প্রশ্ন এলেও আসতে পারে। তো একটু বলি, তোরা যদি শুনবি। কটা বাজলো? ঠিক আছে, সময় আছে, বলি শুনি, শুন তাহলে হালকা করে একটু। কিরে? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার। তো একটু শুন, দেখ দেখ বলি। তো এই যে স্বর্ণকুমারী দেবী তো আমাদের ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছে, আর ছোটবেলা থেকেই সে এমন একটা জায়গাতে বড় বড় হয়েছে, যেখানে গান, নাটক, সমস্ত কিছু, সাহিত্য আলোচনা থেকে শুরু করে একটা সাংস্কৃতিক একটা ঘরের মধ্যে সে বড় হয়েছে। সেই জন্য তার সাহিত্যের জগতে তার যে অবদানটা, বা সাহিত্যের জগতে আসার যে অনুপ্রেরণা, সেটা তার জন্মগত। হ্যাঁ, কারণ বিভিন্ন সাহিত্যিকদের সাথে উঠা বসা সেই জায়গা থেকে দাঁড়িয়ে। তো এই মানুষটা যেমন সাহিত্য জগতে অবদান রেখেছে, যেমন কাব্য কবিতা লিখেছে, গান লিখেছে, ঠিক সেরকম ভাবেই নারীর কল্যাণের কাজেও ভূমিকা কিন্তু কম রেখে যাননি। আমরা বলতে পারি যে স্বর্ণকুমারী দেবীর হয়তো একটাই লক্ষ্য ছিল, কারণ সে তো বিশেষ করে নারীদের হয়ে কথা বলেছে, এবং পরাধীনতা নারীদের হয়ে কথা বলেছে, যে না, তোমরা পরাধীন নও, তোমরা স্বতন্ত্র, এবং তোমরা তোমাদের নিজেদের সমস্ত কিছু সমাজের সামনে রাখতে পারো। 19 শতকে প্রত্যেকটা মহিলা গীতিকবিদের এই বার্তাই। তো স্বর্ণকুমারী দেবীর হয়তো একটা লক্ষ্য ছিল যে নারীদেরকে আত্মনির্ভর করে তোলা,
এবং সমাজে তাদের সম্মানজনক স্থান ফিরিয়ে দেওয়া। তো এই যে অন্য দিক দিয়ে এদেরকে আমরা নারীবাদীও বলতে পারি, কারণ যারা নারীদেরকে আত্মনির্ভর করে তোলার কথা বলে, যারা নারীদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার কথা বলে, যারা নারীদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলে, তাদেরকে আমরা নারীবাদীও বলি। সুতরাং এই স্বর্ণকুমারী দেবীকেও আমরা একদিক দিয়ে নারীবাদী বলতেই পারি। তাহলে আমরা এই যে জায়গাটা আমরা কিভাবে বলবো, কোন ইঙ্গিতে বলবো যে নারীদের জন্য সে বিশাল ভূমিকা রেখে গিয়েছিল? সময়টা হচ্ছে 1893। সময়টা হচ্ছে 1893। এই সময়টাতে তিনি একটা মহিলা সংগঠন তৈরি করছেন। স্বর্ণকুমারী দেবী, খাতাতে একটু লিখবি, হ্যাঁ, খাতাতে একটু লিখবি, হ্যাঁ। 1893 খ্রিস্টাব্দে স্বর্ণকুমারী দেবী একটা মহিলা সংগঠন তৈরি করছেন। সেই মহিলা সংগঠনটার নাম হচ্ছে সখী সমিতি। কি বললাম? সখী সমিতি। সখী সমিতি। আমি ল্যাপটপে লিখছি তো, পেন ট্যাব নেই, তো যাই যেমন হচ্ছে হচ্ছে। তো এই মহিলা যে সংগঠনটা, এই মহিলা সংগঠনের দুটা উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। একটা হচ্ছে মানে যে সকল মেয়েরা বিধবা, যে সকল মহিলারা বিধবা, অসহায় এবং যারা অনাথ, তাদের সাহায্য করা। আর দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য ছিল তাদেরকে শিক্ষিত করে তোলা, যাতে করে তারা নিজেরাই পরবর্তী সময় স্ত্রী শিক্ষা বিস্তারে একটা বিশাল ভূমিকা অর্জন করতে পারে। তোরা একটু ভালো করে যদি লক্ষ্য করিস, আমাদের বর্তমানে এডুকেশন সিস্টেমে আসল শিক্ষা ব্যবস্থা কি আছে? তোদের কি মনে হয়, আছে? হুম, বল, শুনতে পাচ্ছিস তো আমার কথা? নেই স্যার। কেন নেই বলতো? কারণ দেখ, একটা ছেলে 6 মাস কি 4 মাস এমসিকিউ প্যাটার্নে পড়ার পরে তারপরে যদি তাকে কলম ধরিয়ে দেওয়া হয় একটা লং কোশ্চেন লিখার জন্য, তাহলে তার কি সেই নিজস্ব চিন্তা ভাবনাগুলো আসবে রে? বল, আসবে? আসবে কি? আসবে না। না স্যার। মনে কর তোদেরকে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার এমসিকিউতে পরীক্ষা দিতে বলা হলো, তাহলে তোরা পড়বি কি? এমসিকিউ প্যাটার্নে পড়বি। তোরা তো আর মুখস্থ করতে যাবি না লং কোশ্চেনগুলোকে। এরপরে তারপরে যদি বলা হলো বাকি 3 থেকে হয়তো 4টা সেমিস্টার এমসিকিউ, 4টা সেমিস্টার ব্রড কোশ্চেন, ফাঁসবি না পরে তোরা? শিক্ষা ব্যবস্থাটাকে বর্তমানে এমন করে দেওয়া হয়েছে যাতে করে মানে একদম দেওয়াল ঠেকে গেছে। ধ্বংস করে দাও শিক্ষাকে। হিটলারের নীতি। হিটলার একটা নীতি বলেছিল, বলছে তুমি মানুষকে এমনভাবে শাসন করো যেখানে মানুষের একটা ইচ্ছাই যেন সর্বপ্রাধান্য মানে গ্রহণযোগ্য হয়। ওদের কাছে যেন একটাই উদ্দেশ্য থাকে যে যেমন করে হোক নিজেকে বাঁচিয়ে পরিয়ে খাইয়ে বাঁচিয়ে রাখো। বেঁচে থাকাটাই যেন ওদের কাছে সব থেকে বড় উদ্দেশ্য হয়ে যায়। আর এটার শিক্ষার মেরুদণ্ড মানে শিক্ষার যে ভিতটা সেটা যদি ভেঙে দেওয়া হয়, তাহলে মানুষ আর কথা বলতেই পারবে না, কথাই বলতে পারবে। ওকে যেমনভাবে চালনা করা হবে, মানুষ ওই কাঠের পুতুল হয়ে যাবে তখন। কিন্তু স্বর্ণকুমারী দেবী এখানে কি করছে? যে সময়টা নারীরা পরাধীন ছিল, পুরুষতান্ত্রিক সমাজে তারা শোষিত হতো, লাঞ্ছিত হতো, বঞ্চিত হতো, সেই সময়টাতে সে একটা সংগঠন তৈরি করছে, সখী সমিতি।
এবং এই সখী সমিতি সংগঠনের দুটোই উদ্দেশ্য ছিল যে যে সকল নারীরা বিধবা, যে সকল নারীরা অনাথ, তাদেরকে সাহায্য করা, আর একটা ছিল তাদেরকে শিক্ষিত করে তোলা, যাতে করে ওরা নিজেরাই পরবর্তী সময় স্ত্রী শিক্ষা বিস্তারে একটা বিশাল ভূমিকা রাখতে পারে। বুঝতে পারলি দুটো উদ্দেশ্য সখী সমিতির? হ্যাঁ স্যার। হ্যাঁ ক্লিয়ার স্যার। জায়গাটা? হ্যাঁ তো দেখ, তো সখী সমিতি প্রতিষ্ঠা করলো স্বর্ণকুমারী দেবী 1893-এ। উদ্দেশ্যটাও বললাম। তো এই যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা কাজ চালানোর জন্য মালকড়ি তো লাগবে, বল, কাঁচামাল তো লাগবে, হ্যাঁ কি না? কাঁচামালটা কি? হুম? কাঁচামালটা কি বল? টাকা, তাই তো? কিরে, লাগবে তো? হ্যাঁ স্যার। তো তাহলে এই সমিতিটার কাজগুলো, অর্থাৎ এই সব কাজ যেগুলো উদ্দেশ্য, সেগুলো চালানোর জন্য সখী সমিতিতে নিয়মিত চাঁদা তোলা হতো। কিন্তু চাঁদা তুললেই কি হবে? হবে না। তাহলে ঠিকঠাকভাবে তারা অর্থ জোগাড় করতে পারতো না, বা অর্থ জোগাড় হতো না। তখন স্বর্ণকুমারী দেবী একটা উপায় বার করছে। কি উপায়? না, সে আয়োজন করছে একটা মহিলা শিল্প মেলা। কি আয়োজন করলো? মহিলা শিল্প মেলা, অর্থাৎ মহিলাদের মেলা। এটা হচ্ছে একটা বার্ষিক উৎসব, বছরে একবার হবে। এই মেলার বিশেষত্বটা কি ছিল? না, এই মেলার বিশেষত্বটা হচ্ছে একটাই, যে মেলার সব বিক্রেতা এবং ক্রেতা সবাই হবে মহিলা। এখানে পুরুষের কোনো অধিকার নাই। আর একটা বিশেষত্ব কি? না, এখানে মহিলারা তাদের নিজেদের তৈরি নানা ধরনের শিল্প সামগ্রী, যাবতীয় যা কিছু, সেটা মহিলাদেরই হতে হবে, এবং সেই শিল্প সামগ্রীগুলো তারা বিক্রি করবে। তাহলে মহিলাও হবে ক্রেতা, এবং মহিলা হবে বিক্রেতা, এবং ক্রেতাও হবে মহিলা। আর শুধুই যে কেনা বেচা হবে সেটা নয়, এখানে নিজেদের শিল্পের উন্নতি, এটার মাধ্যমে মহিলাদের একতা বাড়বে, পাশাপাশি একটা আনন্দের পরিবেশও তৈরি হবে। ভালো করে দেখ, এমন একটা মেলা, সেটা হচ্ছে মহিলা শিল্প মেলা, যেখানে প্রত্যেকটা জিনিস মহিলাদের জন্যই। সেখানে ক্রেতাও থাকবে মহিলা, বিক্রেতাও থাকবে মহিলা। তাহলে ক্রেতা, কেনা বেচা মানে কি? মানে কি? ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, হ্যাঁ কি না? ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট। সেখানে যা তাদের যখন একটা বেচা কেনার বিষয় আসবে, সেখানে একটা মুনাফা আসবে, সেখানে টাকা পয়সার যে জায়গাটা সেটা আসবে, সমস্ত কিছুই হবে। সেখানে আনন্দ আসবে, সেখানে মেয়েরা নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের শিল্পকে উন্নত করবে, সব কিছুই কিন্তু হবে। পাশাপাশি এই মেলার যে শেষ দিনটা, এই মেলার শেষ দিনে একটা বেশ আকর্ষণীয় একটা অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে নাটক অভিনয় করা হতো, যেখানে শুধু অভিনয় করতো কিন্তু মহিলারাই। এখানে কোনো পুরুষের অধিকার নাই। তো এই মেলায় প্রথম যে নাটকটা মঞ্চস্থ হয়েছিল, সেই নাটকটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নামক গীতিনাট্য। তাহলে আমরা কি বলতে পারি না যে এই যে মহিলা শিল্প মেলা, একটা বার্ষিক উৎসব যে আয়োজন করেছিল স্বর্ণকুমারী দেবী, এবং সেখানে সব দিক দিয়ে মহিলারাই অগ্রাধিকার পেত, যেখানে পুরুষের কোনো অস্তিত্ব নাই। এই যে উৎসবটা শুধুই কি একটা উৎসব ছিল? এটা কি আমরা নারী জাগরণের একটা অন্যতম দিক বলতে পারি না? অবশ্যই পারি। যেখানে নারীরা প্রমাণ করতে পারবে যে মেলার মধ্য দিয়ে, যে তারা নিজেরাই নিজেদের সমাজ প্রতিষ্ঠা করতে পারে। কিরে, হ্যাঁ কি না বল? তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো স্বর্ণকুমারী দেবী যে শুধু এই জায়গাটা করেছে সেটা নয়, স্বর্ণকুমারী দেবী আরো সমাজমূলক বা সমাজ কল্যাণমূলক অনেক কাজ করেছে, অনেক কাজের সাথে যুক্ত ছিল। হ্যাঁ,
তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সে নিজের বাড়িতেই শুরু করেছিল মহিলা থিওসফিক্যাল সভা। এই মহিলা থিওসফিক্যাল সভার উদ্দেশ্য ছিল নারীদেরকে জ্ঞান বিতরণ করা, তাদের নীতি ও আত্মশক্তি বৃদ্ধি করা। আর এই যে মহিলা বা লেডিস থিওসফিক্যাল সোসাইটি বা লেডিস থিওসফিক্যাল সভা, এর সভানেত্রী ছিল কিন্তু আমাদের এই স্বর্ণকুমারী দেবী। আর একে খুব ভালোভাবে বা খুব সুন্দরভাবে সাহায্য করত তার মেয়ে, যার নাম ছিল হিরণময়ী দেবী। স্বর্ণকুমারী দেবীর মেয়ের নাম হিরণময়ী দেবী। এই মেয়েটা প্রচুরভাবে তার মাকে সাহায্য করত, স্বর্ণকুমারী দেবীকে। তো সমস্ত কিছুই সময়ের সাথে সাথে দুর্বল হয়ে যায়, আবার স্ট্রংও হয়ে যায়। তো একটা সময় দেখা যাচ্ছে সখী সমিতির যে কাজকর্ম সেগুলো দুর্বল হয়ে পড়ছে। ওইদিকে মায়েরও বয়স হচ্ছে, হিরণময়ীর মা স্বর্ণকুমারী দেবীর। তখন হিরণময়ী দেবী মায়ের এই প্রতিষ্ঠাটাকে নতুন করে গড়ে তুলছে। এবং এই যে সখী সমিতি, এই সখী সমিতিকে পরবর্তী সময় হিরণময়ী দেবী রূপান্তরিত করছে বিধবা আশ্রমে। আর এই বিধবা আশ্রমের সভানেত্রীও ছিল স্বর্ণকুমারী দেবী। পরবর্তী সময়ে এই বিধবা আশ্রম যে নামে পরিচিত হয় সেটা হচ্ছে হিরণময়ী বিধবা শিক্ষা আশ্রম। পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে যে হিরণময়ী বিধবা শিক্ষা আশ্রম কে প্রতিষ্ঠা করেছিল? স্বর্ণকুমারী দেবী। নাম কে দিয়েছিল? আমাদের ওর মেয়ে, কি নাম রে? হিরণময়ী দেবী। হিরণময়ী দেবী। জায়গাটা এখন তোরা যদি বলতে পারিস, জিজ্ঞেস করিস যে এই যে যেটা বললাম যে সোসাইটিটার নাম করলাম লেডিস থিওসফিক্যাল সভা বা লেডিস থিওসফিক্যাল সোসাইটি, এটার মানে জানিস? থিওসফিক্যাল মানে জানিস? কিরে, থিওসফিক্যাল মানে জানিস? শোনা যাচ্ছে আমার কথা? না হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। থিওসফিক্যাল মানে হচ্ছে একটা আধ্যাত্মিকগত জায়গা, একটা দার্শনিক সংগঠন বা আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন বলতে পারি, যেখানে মানুষ জ্ঞান, ধর্ম, বিজ্ঞান ও মানবতার গভীর দিকগুলা সম্পর্কে জানে। যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে আমরা বলতে পারি যে এই থিওসফিক্যাল সভা হচ্ছে এমন একটা সভা যেখানে মানুষ আলোচনা করত বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হচ্ছে, ধরতে পারি বিজ্ঞানের জায়গা থেকে, আমরা আধ্যাত্মিকগত জায়গা থেকে ধরতে পারি মানুষের আত্মা ও চেতনা কি, সেগুলো চেনার উপায় কি। পাশাপাশি আমরা ধর্ম সম্পর্কে বলতে পারি যে সব ধর্মের মধ্যে মিলন কোথায়, ধর্মকে ঘৃণা করা যাবে না, প্রত্যেকটা ধর্মকে, হ্যাঁ, যেমন একটা ধর্মের মানুষ আর একটা ধর্মের মানুষকে জায়গা করে দেই এই পৃথিবীতে বসবাস করার জন্য, ঠিক সেরকম ভাবেই একটা ধর্মের মানুষ আর একটা ধর্মকে যেন ঠিক সেইভাবেই ভালোবাসে এবং ঠিক সেইভাবেই গ্রহণ করে নেয়, সেই জায়গাটা শেখানো হয়। তো আমরা বলতেই পারি যে নর্মাল ভাবে যদি বলিস তো এই থিওসফিক্যাল সবার মূল উদ্দেশ্য ছিল এইটাই যে সব ধর্ম, জাতি, বর্ণ, হ্যাঁ, সমস্ত লিঙ্গের মানুষ যেন একে অপরকে বুঝতে পারে, একে অপরকে একটা বাসযোগ্য স্থান তৈরি করে দেয় এবং আত্মিকভাবে তারা যেন নিজেদেরকে আরো বেশি করে উন্নত থেকে উন্নতর জায়গায় নিয়ে যেতে পারে। এটাই হচ্ছে মানে থিওসফিক্যাল সভা বা লেডিস থিওসফিক্যাল সোসাইটি। তো পরীক্ষাতে দেখ দুটো প্রশ্ন আসতে পারে এখান থেকে, তিনটে প্রশ্ন। একটা প্রশ্ন হবে সখী সমিতি কে প্রতিষ্ঠা করে? কে হবে? স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী। একটা হবে থিওসফিক্যাল
সোসাইটিকে প্রতিষ্ঠা করে? স্বর্ণকুমারী দেবী। গুড। আর একটা হবে তোর, কি মেলার নাম বললাম? বল। মহিলা শিল্প মেলা। কে আয়োজন করে? হ্যাঁ, হ্যাঁ, মহিলা শিল্পী। স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমার দেবী। আর একটা হতে পারে যে সখী সমিতিকে বিধবা আশ্রমে কে পরিণত করে? স্বর্ণকুমারী দেবীর প্রতিষ্ঠিত সখী সমিতিকে বিধবা আশ্রমে কে পরিণত করে? তার মেয়ে হিরণ্ময়ী। হিরণময়ী দেবী। এবং এই সখী হিরণময়ী দেবী। সমিতির পরবর্তী নাম কি? এটা ইম্পর্ট্যান্ট। সখী সমিতি, হিরণময়ী দেবী। সখী সমিতির পরবর্তী নাম হিরণ্ময়ী বিধবা, দেবী। হিরণ্ময়ী বিধবা শিক্ষাশ্রম। বুঝতে পারলি? হুম। তো এই হচ্ছে আমাদের স্বর্ণকুমারী দেবী। বল, জায়গাটা বোঝা গেল রে? তোর নেটওয়ার্কের ডিস্টার্ব সব কিছু কাটিয়ে হ্যাঁ স্যার।